জায়গায় জায়গায় চাঁদাবাজি হচ্ছে সারা দেশে, বিএনপির লোকেরাই করছে সেগুলো। বাবুল ভাই বলছিলেন যে আইনজীবীরা রিট পিটিশন করেছেন তারা বিএনপির কেউ না। এর মধ্যে গাজী কামরুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, গাজী তৌহিদুল ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং বরগুনা ১ থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। জুলাই চার্টারের বিরুদ্ধে যাওয়াটাই আসলে এটা মানে অন্যায় হবে, এটা কেন যাবে না? আপনার 69% মানুষ জুলাই চার্টারের পক্ষে, আর তো 31% মানুষ তার বিপক্ষে ভোট দিয়েছে। তার রাইটস আপনি কেন খর্ব করবেন? জুলাই সনদ নিয়ে যে কনফিউশনটা তৈরি হলো যে নির্বাচনের পরপরই গণভোট, আমরা দেখছি একই দিনে যেহেতু দুটো নির্বাচন হয়েছে, দুটো নির্বাচনে জনগণ বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে, একই সাথে গণভোটে 70%-এর মতো মানুষ হাঁ ভোট দিয়েছে। তার মানে জনগণ বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, একই সাথে তারা গণভোট বাস্তবায়ন চায় এবং সংস্কার, জুলাই সনদ সংস্কার বাস্তবায়ন চায়। কিন্তু আমরা নির্বাচনের পরপরই বিএনপির কিছু নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে কিছু ব্যতিক্রম কথাবার্তা শুনেছি, যাদের মধ্যে ছিল যে আমরা গণভোটে রাজি হয়েছি, শুধুমাত্র নির্বাচন দিবে না এই সন্দেহে আমরা আসলে গণভোট মানি না। যদিও আগে গণভোটের বিপক্ষে বিএনপির কিছুটা অবস্থান ছিল শুরুর দিকে, পরবর্তীতে একদম শেষের দিকে এসে তারেক রহমান সাহেব গণভোটে হাঁ দেওয়ার জন্য বলেছেন এবং বিএনপি নেতারা বলেছেন আমরা গণভোটে হাঁয়ের পক্ষে, আমরা জুলাই সনদের পক্ষে। এটা বলেই কিন্তু তারা ক্ষমতায় এসেছেন। কিন্তু ক্ষমতায় আসার পরে 2/3 মেজরিটি পাওয়ার পরে দেখা যাচ্ছে যে কিছুটা তালবাহনা বা গণভোটের বিপক্ষে তাদের একটা অবস্থান বোঝা যাচ্ছে এবং বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা কেউ কেউ বলেছেন যে আমরা গণভোট মানি না বা গণভোট দরকার নাই বা এটার কোনো বৈধতা নাই, এ ধরনের কথা। এবং সর্বশেষ যেটা হলো যে এটাকে নিয়ে কোর্টে নিয়ে যাওয়া হলো এবং বিএনপিপন্থী আইনজীবীদের একটা অংশ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতা, এরকম কয়েকজন মিলে তারা কোর্টে এটা একটা রিট করলেন গণভোট বাতিল বা জুলাই সনদের এগেইনস্টে। তো এই জিনিসটা একটা আশঙ্কা তৈরি করছে যে বিএনপি আসলে এই সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়ন করবে কিনা। তারা তাদের দুটো যে নোট অফ ডিসেন্ট আছে সেটি বাদ দিয়ে তারা সবকিছু ওনাদের কথার মধ্যে তো আসলে কনসিস্টেন্সিটা আমরা দেখছি না। কথার মধ্যে তো একজন এক এক কথা বলছেন এবং এট দ্য সেম টাইম আবার কোর্টেও যাচ্ছেন। আবার কোর্টে যারা গিয়েছে দলীয়ভাবে এই কথাও বলা হয় না যে যারা কোর্টে গিয়েছে এটা আমাদের স্ট্যান্ড না, দলীয় স্ট্যান্ড না। এই জায়গাটা আমরা ক্লিয়ার না তারা আসলে এটা বাস্তবায়ন করবে কি করবে না। এবং গণভোট নিয়ে এক ধরনের টালবাহনা, সংস্কার নিয়ে এক ধরনের টালবাহনা দেখা যাচ্ছে। তো ওনারা বলছেন যে হ্যাঁ ডেপুটি স্পিকার পদ দিচ্ছেন এবং ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেওয়ার ব্যাপারে তো সিদ্ধান্ত হয়েছে। এটা বিএনপি ক্ষমতায় এসেছে, বিএনপি দিচ্ছে বিরোধী দলকে, বিরোধী দল আবার জামাত ক্ষমতা আসলেও বিরোধী দলকে সেটা অফার করতো। এইটা কোনো অনুগ্রহের ব্যাপার না। এটা প্রস্তাবনায় এসেছে কেন যে আমাদের ডেমোক্রেটিক কালচারে অনুগ্রহ বলেনি, আপনারা কেন বলছেন এটা? না না, আমি অনুগ্রহের কথা বলছি। আমি বলছি বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা বলছেন, কেউ কেউ বলছেন যে জামাত যদি না নিতে চায় তাহলে এটা অন্য কোনো স্বতন্ত্র প্রার্থীকে দিয়ে দাও বা এরকম কিছু। কিন্তু আমার প্রস্তাবনায় কি ছিল যে বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেওয়া হবে। কেন দেওয়া হবে? এটা তো কোনো যে একটা পাওয়ার দিয়ে দিলাম ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে আমার সংসদ পরিচালনায় যেন চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকে এবং আমাদের যে সংস্কার প্রস্তাবনাগুলো ইনক্লুডিং উচ্চকক্ষ, আমাদের যে সংস্কার প্রস্তাবনাগুলো সেই সংস্কার প্রস্তাবনাগুলো হচ্ছে এই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। এখন আমি যদি বলি যে ওকে ফাইন ডেপুটি স্পিকার একজন দিয়ে দিলে তো আমার কোনো অসুবিধা নেই, এটা দিয়ে দিলাম, পার্শিয়ালি আমি মানলাম, বাকিগুলো মানবো না, অথবা উচ্চকক্ষ মানবো না, অন্য সংস্কারগুলো মানবো না, এটা যদি হয় তাহলে এখানে ধরেন ওই যে আমি এই পার্শিয়াল সংস্কারের জন্য বিরোধী দল হিসেবে বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকারকে বাধ্য করা, সরকার যেন জনগণের রায়কে রেসপেক্ট করে। 70% জনগণ যে গণভোটের হাঁ ভোট দিয়েছে, জনগণের এই রায়কে সরকার যেন মানতে বাধ্য হয়, এটা এনশিওর করা আমি মনে করি বিরোধী দলের দায়িত্ব এবং সেটা তাদের করা উচিত। তো সেই কাজের পার্ট হিসেবে তারা যদি বলে যে আমরা শুধু ডেপুটি স্পিকারের একটা পার্শিয়াল এই সংস্কার মানবো, এটা না, আমরা চাই যে পরিপূর্ণভাবে সংস্কারটা তো আসলে একটা দীর্ঘমেয়াদী কাজ নিঃসন্দেহে, কিন্তু আপনার কমিটমেন্টটা কোথায়? বেশি সংবিধান নিয়ে আমরা যারা কথা বলছি, আমরা তো অতীতে এই সংবিধান নিয়ে আমরা অতীতের ফ্যাসিস্ট সরকার যারা ছিলেন, যারা 17 বছর দুঃশাসনের জাতাকলে আমাদেরকে রেখেছেন, তারা প্রতিনিয়ত কিন্তু এই সংবিধান নিয়ে কথা বলতেন, প্রতিনিয়ত সংবিধান হাতে নিয়ে দুঃশাসন কায়েম করতেন। সুতরাং এই সরকার যেই নির্বাচন দিয়ে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার উপহার দিল, সেটি কিন্তু একটা গণ-অভ্যুত্থানের সরকার। গণ-অভ্যুত্থান কিন্তু সাংবিধানিকভাবে স্বীকৃত কোনো সরকার না, কোনো বিধানগত কোনো আন্দোলন না, সংবিধানে কোথাও গণ-অভ্যুত্থান লেখা থাকে না। সেই লেখাটা এই গণ-অভ্যুত্থান তাহলে আমরা কেন করলাম? একটা সাংবিধানিক সরকার ছিল শেখ হাসিনা, তার বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সরকারের উৎখাত করবো, এবং সেটা গণ-অভ্যুত্থানের মাধ্যমে, এবং সেটি কোনো সাংবিধানিক প্রক্রিয়া ছিল না। সুতরাং সেটি যদি বৈধ হয় আমাদের কাছে, তাহলে এই গণ-অভ্যুত্থানের যে চেতনা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা,
আসা, সেই জায়গাগুলোর বৈধতা কিন্তু আছে এখানে, জনগণের উইল আছে এখানে। আর জামায়াতের আমির বলেছেন যে জামায়াত আসলে 24কে খুব সিরিয়াসলি ধারণ করে এবং তারা বলেছেন যে এই 2008 সালে গঠিত সংসদ মেয়াদ পূর্ণ করেছিল, বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো তো আসলে জনগণ নির্বাচন হিসেবে দেখে না, কিংবা জনগণ তাদের সেগুলোকে নির্বাচন হিসেবে মানেও না, সেটি কোনো নৈতিক বৈধতাও ছিল না। এরপরে যে নির্বাচন সেটি 2026 সালে হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল 2029 সালে। 2026 সালে এই 24-এ সীমাহীন ত্যাগ প্রতীক্ষার কারণে এই নির্বাচন হয়েছে। সত্যি কথা তো তাই, এই জায়গায় কোনো দ্বিমত করবার আমার মনে হয় কারোরই বাংলাদেশে কোনো সুযোগ নেই, কারণ অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে নির্বাচন বলবার কোনো সুযোগ নেই। এবং এই জুলাই পরবর্তী 26-এর যে নির্বাচনটি হলো, এটা 54 বছরের ইতিহাসে বাংলাদেশের এই নির্বাচনের আর অন্য নির্বাচনগুলো থেকে সম্পূর্ণ আলাদা। এই নির্বাচনে কতগুলো আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কতগুলো জনগণের কাছে ওয়াদা অথবা জনগণের প্রত্যাশা তৈরি হয়েছে যে বাংলাদেশের গঠন প্রণালী যেটি আছে, যেখানে ভিতরে স্বৈরাচার অথবা ফ্যাসিবাদের ভূত লুকাই থাকে, সেগুলো উৎখাত করা হবে, এটাকে সংস্কার করা হবে। এই বিতর্ক অমূলক এবং জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে কি করবে না সেই চিন্তা এখনই ঘুম হারাম করবার প্রয়োজন নাই। বিএনপিকে সময় দেন, বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি আছে, 31 দফা আছে, জুলাই চার্টার যেটা আছে সেখানে বিএনপির যেই জায়গায় নোট অফ ডিসেন্ট আছে এইটুকু ভিন্ন আলাদা। জুলাই নিয়ে আসলে জামাতের এই যে অনাস্থাটা সৃষ্টি হয়েছে, সেই অনাস্থাটাকে আস্থায় ফিরিয়ে আনবে কিভাবে বিএনপি? আমি জানি না কিভাবে আস্থায় ফিরিয়ে আনতে হবে, সেটা তাদের আস্থা, সেটা হয়তো তারা সময় দিতে হবে এবং প্রক্রিয়া দেখতে হবে। জুলাই সনদ বা সংস্কার প্রক্রিয়া এটা বিএনপির কমিটমেন্ট। বিএনপির আগের সরকারের মতো না যে মুখে এক কথা অন্তর এক কথা। আপনি আন্তরিকতা সরকারের বিষয়গুলো আপনি অনুধাবন করতে পারছেন মনে হয়। এই সরকারের যাত্রা, সেই যাত্রার মধ্যে 1 মাস না যেতেই বলা হয় যে ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম অলরেডি প্রায় 38,000 নারীকে ফ্যামিলি কার্ড অলরেডি দেওয়া হয়ে গেছে। আগামী এই 16 তারিখে খালকাটা কর্মসূচি উদ্বোধন হবে সারা বাংলাদেশে। একই সাথে আগামী মাসে কৃষি কার্ডের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং, সেই ক্যাবিনেট মিটিংয়ে বাংলাদেশের কৃষি এবং কৃষক এবং কৃষির জন্যে 1,500 কোটি টাকা 12 লক্ষ কৃষকের কৃষি ঋণ মওকুফ করে দিয়েছে সরকার। জনগণ এখানে প্রত্যক্ষ ভোট দিয়েছে, সরাসরি ভোট দিয়েছে। এটা ব্যাপারটা এরকম না জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করছে তারপর তারা সংসদে পাশ করছে, ব্যাপারটা এরকম না। এখানে জনগণ গণভোটের মাধ্যমে সরাসরি রায় দিয়েছে এবং জনগণের এই রায়, দেখেন সংবিধানের দোহাই দিয়ে অনেক কথা অনেক সময় বলা হয়, সংবিধান তো জনগণের জন্যই। জনগণের যে অভিপ্রায়, জনগণের উইলের মধ্য দিয়েই তো আমাদের এই যে গণঅভ্যুত্থান, যেটা স্বপন ভাই বলেছেন, গণঅভ্যুত্থান হলো, এই হাসিনার পতন হলো, আমরা এখন একটা নির্বাচন পেলাম, এগুলো কোনো কিছুই সংবিধানের মধ্যে ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হলে সেটা হতো 2029 সালে, সংবিধান অনুযায়ী হলে তো হাসিনাই থাকতো। তো এই যে সংবিধানের বাইরে গিয়ে আমরা জনগণের অভিপ্রায়ের উপর ভিত্তি করে জনগণের উইলকে প্রায়োরিটি দিয়ে তো এত কিছু করলাম অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নির্বাচন। তো আমি মনে করি জামাতের বিরোধী দল হিসেবে জামাতের দায়িত্ব এটা, যে জনগণের যে রায় মতামত সেটা যেন বাস্তবায়ন হয়, সেটা বাস্তবায়নের কোনো গাফলতি যেন না হয়। যেই সংবিধান নিয়ে আপনারা আলোচনা করছেন, আবার সেই সংবিধান অনুযায়ী যদি আগামীকাল সংসদে রাষ্ট্রপতি ভাষণ দেন, সেটি নিয়েও আপনাদের বিরোধিতা আছে, সেটি নিয়েও আসলে আপনারা বলেছেন তার আসলে এই সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই। এই যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি তো ফেসিবাদীদের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি, এবং যদি কোনো ভদ্র দেশ হতো, ভদ্র সভ্য মানুষের হতো, তাহলে হয়তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তখনই পদত্যাগ করতেন। তাকে যিনি নিয়োগ দিয়েছেন, যারা নিয়োগ দিয়েছেন, যিনি একসময় তাদের পদধূলি নেওয়ার জন্য লালায়িত থাকতেন, সেই প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলো, পালিয়ে যেতে বাধ্য হলো, তারপরেও যে তিনি এতদিন পর্যন্ত টিকে আছেন, এটার জন্য ওনার শুকরিয়া করা উচিত। যদিও উনি বলেছেন যে তারেক রহমান সাহেবের এবং বিএনপির সহযোগিতার কারণেই উনি টিকে আছেন, এবং উনি আশা করছেন যে বিএনপি ওনাকে কমিটমেন্ট দিয়েছেন, কালের কণ্ঠে যে সাক্ষাৎকার দিয়েছেন যে ওনাকে ইউনূস সরকার বিভিন্ন জায়গায় ভাষণ দিতে বা বাণী প্রচার করতে দিত না, ওনাকে অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে, এবং বিএনপি বলেছে যে তারা যদি ক্ষমতায় আসে বিভিন্ন জায়গায় ওনাকে বাণী দেওয়ার সেই সুযোগটা উনি পাবেন। তাহলে এই একজন ফেসিবাদী আমলের রাষ্ট্রপতি, যিনি তাদের একজন সহযোগী, ছাত্রলীগের একসময়ে জেলা পর্যায়ের নেতা এবং শেখ হাসিনার পদধূলি নেওয়া নেতা, সেই নেতা যিনি, সেই রাষ্ট্রপতি যিনি জুলাইয়ে আমাদের যে জনগণের উপর মেসাকার হলো, মাস কিলিং হলো, গণহত্যা হলো, তখন তার একটা বক্তব্য আমরা দেখি নাই যে তিনি বলছেন যে এই গণহত্যা ঠিক হচ্ছে না, বরং সেই সরকারকে সাপোর্ট দিয়েছে, সেই ব্যক্তি এখন সংসদে যাবে, এবং এটা তো বিএনপির জন্য একটা এম্বারেসিং ব্যাপার। শহীদুল ইসলাম বাবুল, আসলে সংবিধান মেনেই আসলে আপনারা সামনেও চলবেন, সংবিধান মেনে চলছে, এই কথা আজকেও সালাউদ্দিন আহমেদ বলেছেন।
কিন্তু যে অভিযোগ আসলে বারবার জামায়াতের পক্ষ থেকে আসছে, এই রাষ্ট্রপতি আসলে কি করে সংসদে শোনেন, ভাষণ দেন সেটির অধিকার নাকি শোনেন, তার নেই? সংবিধান ছাড়া যদি হতো তাহলে একটা বিপ্লবী সরকার হতো। সংবিধান শুধু আমরা মানছি না, জামাত ইসলামও মানছে, এবং সংবিধান মেনেই তারা নির্বাচন করছে, সংবিধান মেনেই পার্লামেন্টে আসতেছে, সব কিছু সংবিধানের মধ্য থেকে। এই সংবিধান এমন কোনো ব্যারিয়ার তৈরি করেনি যে জনগণের আকাঙ্ক্ষা এই সংবিধান পূরণ করতে পারবে না এই সংবিধান পালনের মধ্য দিয়ে। আপনার তো একটা ঠিক আছে, গণ অভ্যুত্থান হয়েছে আজ থেকে 18 মাস 20 মাস আগে, তারপরে গণতন্ত্রের একটা অভিযাত্রা শুরু হলো। এখন একজন প্রেসিডেন্ট, সাক্ষী গোপাল পুতুল প্রেসিডেন্ট, সেটাকে উৎখাত করা, তাকে কি বলে একটা ওই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অনাস্থা দেওয়া, সেটারও তো একটা প্রক্রিয়া আছে, কিন্তু সময় আছে। আমার আপনারা তার না কাছে না competent সেই কথা নাকি বলছি তিনি না, আমি সেই কথা অভিযোগ বলছি করলেন না। তো, ডক্টর হাই শফিক হোসেন, আহমেদ। হাই হোসেন, হাই মানে কি বলে জুলাই চার্টার, এটা করবার তো কোনো প্রয়োজন নাই। জুলাই চার্টার মানুষের আকাঙ্ক্ষা, সংস্কার মানুষের আকাঙ্ক্ষা, এটা এই চার্টার প্রণয়নের আগেই জুলাই চার্টারের যে ইগুলো আছে, ধারাগুলো আছে, সেই ধারার 80% বিএনপি তার 31 চার্টারের মধ্যে দিয়ে দিছে, হয়ে গেছে মূল আকাঙ্ক্ষাগুলো, এইগুলো বাস্তবায়নে কোনো সমস্যা আছে বলে আমরা মনে করছি না। সুতরাং এই সংবিধানকে উপড়ে ফেলা বা সংবিধানকে ওভারটেক করবার তো কোনো প্রয়োজন নাই। এই সংবিধান তো আপনার জুলাই চার্টার বাস্তবায়নে কোনো বাধা দিচ্ছে না। প্রেসিডেন্ট একজন আছেন, বাংলাদেশের প্রেসিডেন্টের রোল কি, তার কাজ কি, তার অবস্থান কতটুকু গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা সবাই জানে। কেন তিনি আছেন, বিকল্প কি পথ আছে, তাহলে তো আমাদের সংবিধানকে উপরে ফেলতে হবে, সেইটা আমরা যেতে চাচ্ছি না। নির্বাচনের পরবর্তী সারা দেশে সহিংসতা হয়েছে জামায়াত এবং এনসিপির কর্মীদের উপরে, এবং নোয়াখালীতে একটা দর্শনের অভিযোগও উঠেছে। রিসেন্টলি চুয়াডাঙ্গায় জামাতের 2 ভাইকে, 2জন ইউনিয়ন পর্যায়ের নেতা বা এরকম 2জন নেতাকে খুন করা হয়েছে। শেরপুরে নির্বাচনের আগে একজনকে খুন করা হয়েছে। নির্বাচনের পরে সারা দেশে এরকম সহিংসতা হয়েছে। জামাত কিন্তু চাইলে এটা নিয়েই সারা দেশে তোলপাড় বিরোধিতা আন্দোলন করতে পারত, কিন্তু জামাত এই যে এরপরে আপনি দেখেন চাঁদাবাজির ঘটনা নিয়ে নানান আলোচনা হচ্ছে। রিসেন্টলি যমুনা টিভি একটা অনুসন্ধানী রিপোর্টও করেছে যে বগুড়ার 37 টাকার শশা কীভাবে ঢাকায় এসে 110 টাকা হয়, তারা ট্রাকে করে ভ্রমণ করে সেটা দেখিয়েছে যে জায়গায় জায়গায় চাঁদাবাজি হচ্ছে সারা দেশে, বিএনপির লোকেরাই করছে সেগুলো। এবং রমজানে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না, স্থিতিশীলতা নাই বাজারে, নানান ইস্যুস কিন্তু আছে সরকারের বিরোধিতা করার, এবং চাইলে তুমুল বিরোধী দল করতে পারতো। অতীতের সংসদে যে পরিমাণ নেতা এবং নেত্রীকে কি বলে প্রশংসা করা এবং তাকে কি বলে তিরস্কার করার যে সংস্কৃতি আমরা দেখেছি, একজন সংসদের বক্তব্যের সিংহভাগ এই কাজটার ভেতরে সীমাবদ্ধ ছিল, সেটি অবশ্যই বন্ধ করতে হবে। একই সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জুলাইয়ের মধ্য দিয়ে, বারবার আমরা জুলাই কথা বলছি, এই জুলাইটা আসলে আক্ষরিক করতে আমাদের এই সংস্কারের যে দাবি, এটি বাস্তবায়ন করতে হবে, এবং এটি বাস্তবায়ন করবার জন্য এই সংসদেই কিন্তু সবচেয়ে বেশি জনগণের আসলে যে চাওয়া পাওয়া, সেটি এবারে আমরা সংসদে দেখবো নাকি আসলে একদম তাই। বিগত সময় যেভাবে সংসদ পরিচালিত হতে দেখেছি সেটি আবার দেখবো আমরা এই সংসদে জনগণের প্রত্যাশিত সংসদ, যেটি 54 বছরে কিন্তু আমরা কার্যকরভাবে পুরোপুরি কখনোই আমরা পাইনি। আমরা প্রত্যাশা করতে চাই বিরোধী দল সে দাবি উত্থাপন করবে, সরকারি দল সেটিকে অ্যাড্রেস করবে, যাতে জনগণের সমস্যা সমাধান করবার জন্য। জনগণের প্রত্যাশিত যে বাংলাদেশ তারা চায়, যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানুষের নিরাপত্তার একটা বাংলাদেশ, এবং যেখানে সম্পদের সুষম বন্টন হবে, অর্থনৈতিক সংস্কার হবে, লুটপাট বন্ধ হবে, মানুষ নিরাপদ থাকবে। এখানে সংশয়টা তৈরি হয়েছে কোথায়, অবিশ্বাসটা তৈরি হয়েছে কোথায়? অবিশ্বাসটা তৈরি হলো যে প্রথমেই যে বিএনপির সাংসদরা শপথ নিলেন না, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না, এখান থেকে একটা অবিশ্বাস তৈরি হলো যে তারা আসলে এই সংস্কারের প্রক্রিয়ায় যাবেন কিনা। দ্বিতীয়ত যেটা সিরিয়াস কনসার্ন তৈরি হলো যে ওনারা এটাকে কোর্টে নিয়ে গেলেন, এবং কোর্টে নিয়ে যাওয়ার কারণে যেটা হলো, অতীতে কিন্তু আমরা এটা দেখেছি যে সরকার অনেক সময় নিজে যেটা বাস্তবায়ন করতে চায় সেটা নিজে না করে কোর্টকে দিয়ে করায়। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো কোর্টকে দিয়ে, শেখ হাসিনা। তারপরে হচ্ছে জিয়াউর রহমানের 5ম সংশোধনী বাতিল করা হলো কোর্টকে ব্যবহার করে। ইভেন সর্বশেষ যে এই কোটা নিয়ে আন্দোলন হলো, কোটা 2018 সালে বাতিল করে দেওয়া হলো, তারপরে 24 সালে আবার কোর্টকে দিয়ে নিয়ে আসা হলো, বললো আমার তো কিছু করার নাই, এটা কোর্ট করেছে। এই যে দেখেন, কোর্টের হাতে গাড়ে বন্দুক রেখে বা কোর্টকে ব্যবহার করে আমরা কিন্তু এই ফেসিবাদের মধ্যে পড়ে গেলাম। কেয়ারটেকার গভর্নমেন্ট যদি বাতিল না হতো তাহলে কিন্তু আমরা এই ফেসিবাদে যেতাম না। হয়তো 14 সালের নির্বাচনেই আওয়ামী লীগ পরাজিত হয়ে বিএনপি জামাত ক্ষমতায় আসতো। আপনারা যে বক্তব্য দিচ্ছেন, সেখানে তো শহীদ ইসলাম বাবু বললেন যে আর কোনো বিকল্প তো ছিল না, তাহলে আমি আসছি এই জায়গাটায়। তাহলে এই সংশয়টা যদি বিএনপি তৈরি না করতো, বিশেষ করে কোর্টে যাওয়া, এবং সালাউদ্দিন আহমেদ সাহেব বলছিলেন, এইটাও বলছেন উনি, যেমন বলছেন যে আমরা কমিটেড আছি জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে, আবার এট দ্য সেম টাইম এটাও বলছেন যে যেহেতু বিষয়টা কোর্টে গেছে, কোর্ট এখানে কি রুলিং দেয় সেটাও আমাদেরকে কনসিডার করতে হবে। তো এটা একটা আশঙ্কা থাকে যে কোর্টকে দিয়ে যদি আপনি
আপনি বাতিল করিয়ে নিলেন গণভোটের অধ্যাদেশ অথবা জুলাই সনদের অধ্যাদেশ, তাহলে কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে যাব। জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যক্ষ রায়, সেইটা যদি ক্রাইসিসে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের আর বাতিল হওয়ার ওই যে সম্ভাবনা আছে বলে কি জামায়াত মনে করছে তাহলে? এখন কোর্টে গেলে কোর্ট যদি একটা রুলিং দেয় সেটা তো আপনি কিছু করতে পারবেন না, কারণ কোর্ট এখন কিসের ভিত্তিতে রুলিং দিবে? কোর্টে যে রিটটা করা হয়েছে সেটা করা হয়েছে এটার ভিত্তিতে যে সংবিধানে গণভোট নাই। এখন সংবিধানে গণভোট নাই তো আমরা জানি, সংবিধানে জুলাই সনদও নাই এটা তো আমরা জানি, এটা তো একটা পলিটিক্যাল সেটেলমেন্টের বিষয়, এটা তো সংবিধানে নাই, সংবিধানে এটা অন্তর্ভুক্ত হবে। তো এখন আপনি যদি এক্সিস্টিং সংবিধান দিয়ে কোর্টকে বলেন যে আপনি এক্সিস্টিং সংবিধান অনুযায়ী রুলিং দেন যে এটা এই সংবিধান অনুযায়ী হয়েছে না সংবিধানের বিরুদ্ধে হয়েছে, কোর্ট তো বলতে পারে সেই এটা অভিযোগটি তো সংবিধানের শহীদ ইসলাম বিরুদ্ধে। বাবুল করলেন যে আপনারাও তো আসলে এখনকার সংবিধান অনুযায়ী নির্বাচন করলেন, মানে আপনাদের প্রয়োজন মতো না আপনারা দেখেন, মানছেন, এই যখন নির্বাচনটাকে প্রয়োজন আপনি নেই তখন মানছেন টিপিক্যাল না। এই নির্বাচনটাকে আপনি টিপিক্যাল সাংবিধানিক নির্বাচন বলতে পারেন না। সংবিধান অনুযায়ী নির্বাচন হলে 2029 সালে হতো, 24 সালে তো একটা নির্বাচন হয়েছে, 24 সালে নির্বাচনের পর 26 সালে আবার নির্বাচন হয় না, নির্বাচন হবে 2029 সালে। তার মানে হচ্ছে এইটা একটা আনইউজুয়াল সিচুয়েশন, যেই সিচুয়েশনটা সংবিধানের স্বাভাবিক যে প্রক্রিয়া সেটার মধ্যে যায় না। ইভেন মনে করেন হাসিনার পতনের পরে, হাসিনা পালাই গেলে কী হবে সেটাও সংবিধানে না, হাসিনার পতনের পরে যদি একটা কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার আসে, আমাদের কিন্তু সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, কিন্তু আমরা সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন দেইনি। এর আগেও 2007-8 তার সালে মানে সংবিধানের বাইরে গিয়ে এত কিছু হতে সংবিধানের পারলে বাইরে গিয়ে একটা স্পেশাল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে, জনগণের উইলের ভিত্তিতে আমরা কিন্তু এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশনকে ম্যানেজ করছি। সো এইটাকে টিপিক্যাল সংবিধানের আলোকে, সংবিধানের দোহাই দিয়ে শহীদ এটা হবে ইসলাম না। বাবুল, সংবিধানের দোহাই দিয়ে আসলে লাভ নেই, যে কথা বলছেন ডক্টর শিবির আহমেদ। শোনেন তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, এই বিষয়টা এরকম না। সংবিধানে 28 সালে নির্বাচনের কথা আছে, আবার এটাও আছে যে সরকার পদত্যাগ করলে নির্বাচন হয়, মধ্যবর্তী নির্বাচন, এটাও সংবিধানের অংশ। সুতরাং 28 সালে নির্বাচন এই সময়ে হতে পারবে না, এটা সংবিধানের সাথে কোনো বৈপরীত্য নাই, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো, সরকার নিজে যা বাস্তবায়ন করতে চায় সেটা আদালতের মধ্য দিয়ে না, করায়। আদালতে আপনিও যেতে পারেন, কারো আদালতে যাওয়ার অধিকার আপনি ক্ষুণ্ণ করতে পারেন না। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সে যদি মনে করে যে আমি সংক্ষুব্ধ হয়েছি, আমি অধিকার বঞ্চিত হচ্ছি, যে কেউ যেতে পারে। বিএনপি আনুষ্ঠানিকভাবে বা বিএনপির কোনো নেতা আদালতে যায়নি, বিএনপির কোনো উকিলও বোধহয় হিয়ারিং করেনি। আমি জাস্ট একটু অ্যাড করি যে বাবুল ভাই বলছিলেন যে আইনজীবীরা রিট পিটিশন করেছেন তারা তারা বিএনপির BNP কেউ কেউ না। এখানে আমি দেখি 5 জন আইনজীবী রিট পিটিশন করেছেন, হাসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, গাজী কামরুল ইসলাম, গাজী তৌহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, মিলন জ্যোতির্ময় বড়ুয়া। এর মধ্যে গাজী কামরুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল 1 থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গাজী তৌহিদুল মানে ইসলাম, BNP নেতাকর্মীরা গাজী তৌহিদুল একসময় ইসলাম, তারা BNP গাজী তৌহিদুল করেছেন, জি। ইসলাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং এই যে বরগুনা 1 BNP থেকে তিনি মানুষেরা করলে মনোনয়ন BNP দ্বারা প্রত্যাশী ছিলেন। নির্দেশিত হয়ে করেছে এবং বিষয়টা এমন না। মাহফুজুর রহমান তিনি রাজশাহী 1 থেকে বিএনপির সময় মনোনয়ন প্রত্যাশী একদমই ছিলেন। শেষ আমাদের। এটা প্রফেশন হিসেবে আপনি যদি দেখেন বিষয়টা ওইভাবেই দেখে, হাইকোর্টের একজন লয়ার সে বিএনপির দ্বারা করেছে বা বিএনপির ইন্ধনে করেছে, এটা ভাববার কোনো সুযোগ নেই। আর করেছে বলেই কোর্ট এই মানে জুলাই চার্টারের বিপক্ষে অবস্থান নেবে, এটাও আমি মনে করি না। জুলাই চার্টারের অপেক্ষা করা বিরুদ্ধে যাওয়াটাই আসলে এটা মানে অন্যায় হবে। এটা শহীদ যারা ইসলাম যে কেন কথা যাবে না? বলবেন। আপনার 69% মানুষ জুলাই চার্টারের পক্ষে, আর তো 31% মানুষ তার বিপক্ষে ভোট দিয়েছে। তার রাইটস আপনি কেন খর্ব করবেন? তারা রাইটস খর্ব করবে না, কিন্তু পিপলস উইল বলতে যেটা বোঝায় আপনি তো সেটাই। গণতন্ত্র তো এটাই যে majority আর যে পক্ষে মেজরিটি ভোট যেটা আমি দেয়, সেটা আমরা বলছি না, majority আমি দেব। বলছি 70% মানুষ যখন এটার পক্ষে ভোট দেয় এবং পার্লামেন্টের থেকে এটা বেশি শক্তিশালী, কারণ এটা সরাসরি আপনার সংস্কারের আমি জন্য সেটা জুলাই বলছি না, সনদ আমি আমরা- বলছি এই যে 31% মানুষ যারা এটা চায়নি, তারা যে কেউ সংক্ষুব্ধ হয়ে কোর্টে যেতে পারে, জনগণ কোর্টে যেতে পারে, আসলে সেটা নিয়ে কোনো জনগণের কথা রায় নেই। এটাই তো জয়ী হবে, আমরা পরিস্থিতি সেই এবার, প্রত্যাশা যেটা- রাখতে চাই।